আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। জামায়াতে ইসলামী যেন তেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকাল 7:15টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল এখন দখল ও লুটপাটে ব্যস্ত। দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জনগণই তাদের সামলে দেবে। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন তিনি। আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে দিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ নেতৃবৃন্দ শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় নির্যাতিত নারী শিশুদের পাশে আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে অ্যাসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই অ্যাসিডে রিপা, তার 3য় শ্রেণীর পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরের শরীর বেশি দগ্ধ হয়। এ ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা করেছেন আহতের পিতা জামাত হোসেন। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 100 কোটি টাকার বেশি ব্যয় করে গ্রিন শিপ ইয়ার্ড করার পরও পরিবেশ অধিদপ্তরের খাতায় এখনও লাল ক্যাটাগরিতে দেশের জাহাজ ভাঙা শিল্প। পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান হংকং কনভেনশন সনদ অর্জন করলেও এই শিল্পের সমস্যা এখনও কাটেনি। এসব কারণেই দেশি বিদেশি বিনিয়োগ সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে 60-এর দশকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা এই শিল্প। জাহাজ ভাঙা শিল্পের চ্যালেঞ্জ দূর করতে সরকারের সহায়তা চাইলেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। হংকং কনভেনশন নীতিমালা অনুযায়ী এবছর জুনের মধ্যে সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা শতাধিক শিপইয়ার্ড পরিবেশ বান্ধব করার বাধ্যবাধকতা ছিল। সময় পেরিয়ে গেলেও নীতিমালা অনুযায়ী পরিবেশ বান্ধব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে হাতে গোনা কয়েকটি ইয়ার্ড। আর যারা হংকং কনভেনশন নীতিমালায় নিজেদের নাম যোগ করতে যাচ্ছেন, তাদের সংখ্যাও খুবই নগণ্য। তবে 2020 সালে দেশের প্রথম হংকং কনভেনশন সনদ অর্জন করা পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ বিশ্বের নামিদামি কোম্পানির পুরাতন জাহাজ বিভাজন করছে সফলতার সাথে। সম্প্রতি সীতাকুণ্ডে ইয়ার্ড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা, জানান সহযোগিতা অব্যাহত রাখার। We expected the Bangladesh green yard will be better and to the effect market more and more. Japan is committed to support Bangladesh's effort, especially PHP. I'm sure that PHP is a leading company in this field. গ্রিন শিপইয়ার্ড গড়ার নেতৃত্ব দেয়া পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং সংশ্লিষ্টরা এই শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে সরকারের সহায়তা কামনা করেন। যখন আমরা গ্রিন হয়ে গেলাম 100 কোটি 150 কোটি টাকা ইনভেস্ট করে, পরিবেশ মন্ত্রণালয় এখনো আমাদেরকে রেড ক্যাটাগরিতে রেখেছে।
এখন যখন আমরা রেড ক্যাটাগরিতে আছি, বিদেশি ডোনাররা আমাদেরকে টাকা দিতে চায়, কিন্তু যখনই শুনে যে পরিবেশ মন্ত্রণালয় আমাদেরকে রেড ক্যাটাগরিতে, তখন আর বিদেশি ডোনাররা আসতে চায় না। পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, ওনাদেরকে বলেছি আসতে দেখতে আমরা কি কাজ করেছি, যাতে একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজ ও ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশে লোহার চাহিদা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। একই সাথে হংকং কনভেনশন অনুযায়ী মানে পৌঁছাতে না পারা ইয়ার্ডগুলোর ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। এতে জাহাজ ভাঙা শিল্পে বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্রাম বাংলার নদী বিলে চলাচলের অন্যতম বাহন নৌকা। বর্ষাকাল আসতেই চাহিদা বেড়েছে নৌকার। মাদারীপুরের কারিগররা নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শহরের কাঠপট্টি, সাঁত সমাজ, পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে নৌকা বানানোর কর্মযজ্ঞ। তবে কাঠসহ প্রয়োজনীয় উপকরণের দাম চড়া হওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাপদাদার পেশা, চলছে নৌকা তৈরির ধুম। এভাবেই ৩০ বছর ধরে নৌকা তৈরি করে আসছেন মোহাম্মদ আলী ঘরামি। বর্ষা মৌসুমে নদী, খালবিল, হাওর বাওরে পানি বেড়ে গেলে নৌকার চাহিদা যায় বেড়ে। দিনরাত হাতুড়ি বাটালের ঠুকঠুক ধ্বনিতে মুখর মাদারীপুরের নৌকার কারিগররা। তবে লোহা, পাতাম, কাঠের দাম বেশি হওয়ায় বিক্রি গেছে কমে। আমার পেশা এটা, আমার দাদাই করে গেছে এই কাজ, বাবাই করে গেছে এই কাজ, আমি ছোটকাল থেকে এই কাজই করি। আর কোনো কাজ জানি না বা করি না, লেখাপড়া শিখিনি। বৈশাখ মাস থেকে বেচা কয়, আষাঢ় শ্রাবণ মাস করি। প্রতিদিন আমরা একটা করে নৌকা ডেলিভারি দিতে পারি। এতে আমাদের খরচ বাবদ ৬,০০০ টাকার মতো খরচ যায়, ৭,০০০ সাড়ে ৭,০০০ টাকা বিক্রি হয়। দৈনিক একটা বানানো যায়, একজন হেল্পার, একজন মিস্ত্রি মিল্লা, আর ৩ জনে মিল্লা 2টা বানানো যায়। জিনিসপত্রের দাম হইলো বেশি, যেরকম আগে যে ৩০০ টাকা বানাইতে মনে ১৫ টাকা মজুরি পাই। জেলেদের কাছে নৌকার চাহিদা থাকে সবসময়। তবে বর্ষাকালে নিচু এলাকার মানুষেরও চলাচলের জন্য একমাত্র বাহন এই নৌকা। শরীয়তপুর, টেকেরহাট, শেখপুর, শিবচর সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে নৌকা কিনতে। ২,০০০ নৌকা বেচা কিনা হয় বর্ষাকালে। আমিও কয়েকটা নৌকা দেখছি, দামে দামে বললে আমি একটা নিয়ে যাব। নৌকা তৈরির সরঞ্জামের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি কারিগরদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চলে শুক্রবার হঠাৎ বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নদীর কাছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা ২৩ জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর বন্যার জরুরি সতর্কতা জারি করেছে। সান অ্যান্টনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত এই এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে এ বন্যা হয়েছে। খেলার খবর। আল হিলালকে ২-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। অন্য কোয়ার্টার ফাইনালে আরেক ব্রাজিলিয়ান দল পালমেইরাসকে একই ব্যবধানে পরাজিত করে শেষ 4-এর টিকিট পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। পরাগ আরমানের রিপোর্ট। দুর্দান্ত খেলে ইউরোপিয়ান জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল সৌদি প্রো লিগের দল আল হিলাল। কিন্তু আরব বসন্ত বেশি দিন স্থায়ী হয়নি। কোয়ার্টার ফাইনালে শেষ হয় আল হিলালের দৌড়। তাদেরকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় ব্রাজিলের দল ফ্লুমিনেন্স। অবশ্য ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল হিলালের দাপুটি ছিল বেশি। ৫৮% বল দখলে রাখা এবং প্রতিপক্ষের বিপদসীমায় ১৫টি শট নিলেও গোল করতে গিয়ে খেই হারায় আল হিলাল। উল্টো ৪০ মিনিটে আল হিলালের ডিফেন্ডারদের ভুলে ম্যাথিউ মার্তিনেল্লির গোলে লিড নেয় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টিও পায় আল হিলাল, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তা বাতিল করলে খেলায় ফেরা হয়নি সৌদি আরবের দলটির। অবশেষে খেলার ৫১ মিনিটে মার্কাস লিওনার্দোর গোলে ম্যাচে ১-১ সমতা ফেরে।
কিন্তু হাল ছাড়েনি ফ্লুমিনেন্স। 70 মিনিটে হারকিউলিসের গোলে লিড পায় তারা। এতে দুই ক্লাবের প্রথম সাক্ষাতে আল হিলালের বিপক্ষে স্মরণীয় জয় পায় ব্রাজিলিয়ান দলটি। সেমিফাইনাল উঠে ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখেই চলেছে ফ্লুমিনেন্স। এদিকে ফ্লুমিনেন্স পারলেও ব্রাজিলের অন্য দল পালমেইরাস পারেনি। হেরে গেছে ইংলিশ জায়ান্ট চেলসির কাছে। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে খেলার 16 মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। বিরতি থেকে ফিরে চেলসিকে চমকে দিয়ে 53 মিনিটে পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেবাও। 83 মিনিটে অগাস্টিন গিয়াইয়ের আত্মঘাতী গোলে সর্বনাশ হয় ব্রাজিলের দলটির। এই গোলেই শেষ পর্যন্ত চেলসিকে নিয়ে যায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে তাদের অপেক্ষায় আরেক ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্স। পরাগ আরমান, এটিএন বাংলা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে বিকেলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে 77 রানে হেরে ইতিমধ্যে 1-0-তে পিছিয়ে আছে টাইগাররা। আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো পেছনে ফেলে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। তবে দু দলের 58 বারের মোকাবেলায় জয়ের পাল্লাটা ঝুঁকে আছে শ্রীলঙ্কার দিকেই। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের হাতের নাগালে পেলেও জয়টা হাত ফসকে বের হয়ে যায়। বোলিং ফিল্ডিং দারুণ করলেও ব্যাটিংয়ের শুরুর সাফল্য শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। সেই পরাজয়ে ব্যাকফুটে এখন বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান তামিম জানান, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা 3টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে ওয়ানডে সিরিজের সমতা আনতে চান তারা। যেহেতু 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে আরো 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। এশিয়া কাপ ছাপিয়ে বাংলাদেশ নারী দলের লক্ষ্যে এখন বিশ্বকাপের খেলা। মিয়ানমারে অনুশীলন শেষে জানালেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমনই আত্মবিশ্বাসী তিনি। এক ম্যাচে হাতে রেখেই এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ায় নির্ভর বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এবার এশিয়া কাপে শীর্ষে 8 থাকতে পারলে নানা হিসেবের মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের নারীদের। ইয়াঙ্গুনে সন্ধ্যা 6:30টায় তুর্কমেনিস্তান ম্যাচের আগে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথাই বললেন আফিদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।